জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো, সামনেই আমাদের এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে আমরা কি করছি, এই যে আমাদের কিন্তু অলরেডি স্পেশাল ব্যাচ শুরু হয়ে গেছে এসএসসি জিডির উপর ভিত্তি করে, নেতাজি সুভাষ ব্যাচ। কি বললাম, এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে তোমরা অনেকেই বলেছো দাদা আমাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করো। তো তোমাদের অলরেডি কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তো আজকে আমার প্রথম ক্লাস সেই ব্যাচের, এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে নেতাজি সুভাষ ব্যাচ তোমাদের জন্য স্পেশাল এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে। আজকে আমি তোমাদের এই ব্যাচের প্রথম ক্লাসে আমি তোমাদের ইতিহাস এবং ভূগোলের যে নিউ সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করব বা আলোচনা করব। তো হিস্ট্রি আর জিওগ্রাফি মানে ইতিহাস এবং ভূগোলের যে নিউ সিলেবাসটা রয়েছে 2026কে টার্গেট রেখে সেই সিলেবাসটা আমরা কি করব, আজকে দেখব। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন, যারা আজকে প্রথম চ্যানেলটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে নতুন যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে যারা এসএসসি জিডি 2026কে টার্গেট রেখেছে, তাদের জন্য বা তাদেরকে তোমরা এই ভিডিওগুলি কিন্তু শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। বুঝতে পেরেছে? তো দেখো, এসএসসি জিডি 2026 যেটা আমি বলছি নিউ সিলেবাস হিস্ট্রি এবং জিওগ্রাফির উপর আজকে আমরা সিলেবাসটা বলবো। তো দেখো, ভারতের ইতিহাস, অ্যাকচুয়ালি ভারতের ইতিহাস যে রয়েছে তাকে আমরা তিনটি পার্টে ভাগ করব। কয়টি পার্টে? অলরেডি তিনটি পার্টে ভাগ করব, ঠিক আছে। একটা হচ্ছে কি, প্রাচীন ভারত। কি ভারত? প্রাচীন ভারত। দুই নম্বর কি রয়েছে? মধ্য ভারত। দুই নম্বর কি? মধ্য ভারত। আর তিন নম্বর যেটা রয়েছে আধুনিক ভারত। কি রয়েছে? আধুনিক ভারত। বোঝা গেল? তো আমাদের যে ভারতের ইতিহাস রয়েছে বা ইতিহাস বইটা রয়েছে সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাচীন ভাগ, মধ্য ভাগ এবং আধুনিক যুগ বা আধুনিক ভাগ, মানে অ্যানসিয়েন্ট, মিডিয়াবেল আর হচ্ছে মডার্ন কাল, ঠিক আছে। তো এই তিনটি কাল কখন কি হবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যানসিয়েন্ট কাল মানে প্রাচীন ভারত। এটা হচ্ছে আমাদের যে 11টা অধ্যায় আমরা পড়ব, অ্যাকচুয়ালি তার থেকেও বেশি রয়েছে, কিন্তু আমরা মোটামুটি 11টা অধ্যায় রেখেছি। তো এই 11টা অধ্যায় হচ্ছে আমাদের প্রাচীন ভারত, ঠিক আছে। তাদের মধ্যে আমরা দেখে নিই কী কী পড়বো আমরা ইতিহাসের মধ্যে। ভারতের ইতিহাসের উৎস। এই যে ভারতের ইতিহাস আমরা কোথার থেকে জানতে পারছি, ঠিক আছে। প্রাচীনকাল থেকে শুরু করে এই যে এখন আধুনিক কাল, এই যে এতদিন ধরে যে ইতিহাসটা হয়েছে, এতদিন ধরে বা প্রাচীনকালে মানুষেরা কীভাবে তাদের জীবনযাপন করতো। এরপরে আমরা যদি দেখি রাজনৈতিক যুগ এসেছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের একের পর এক বিবর্তন এসেছে। তো এই বিবর্তনগুলো কীভাবে আসলো, কি কোথার থেকে আমরা পাচ্ছি। তো ভারতের ইতিহাসের উৎসগুলো কি কি? তো বিভিন্ন বই খাতার মাধ্যমে, প্রত্নতাত্ত্বিকদের আবিষ্কারের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মুদ্রার মাধ্যমে, বিভিন্ন ধরনের স্থাপত্যের মাধ্যমে আমরা প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে কিন্তু জানতে পারি। তো এটা আমাদের পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর তোমাদের তার আগে বলে রাখি যে আমাদের এসএসসি জিডির ক্ষেত্রে হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই এসএসসি জিডিতে তোমরা এখানে ধরতে পারো হিস্ট্রি থেকে 3 থেকে 4টা আর জিওগ্রাফি থেকেও 3 থেকে 4টা কিন্তু প্রশ্ন আসে। বাট তোমরা যদি টোটাল 8টা প্রশ্ন দেখো, 8 দুগুণে 16 নম্বর কিন্তু শুধু হিস্ট্রি এবং জিওগ্রাফির থেকে, তাই তো। তো এটা একটা বিশাল নাম্বার কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে 16 নম্বর মানে বিশাল নাম্বার, ঠিক আছে। তো তোমাদের যাতে 16 পাও তোমরা, ঠিক আছে, সেটার জন্য আমি চেষ্টা করব। তো দেখো, সেকেন্ড অধ্যায় কি বললাম, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। পুঙ্খানুপুঙ্খভাবে কনসেপচুয়াল তোমাদের আমি ক্লাস দিব, কিন্তু কনসেপচুয়াল ক্লাস হবে, ঠিক আছে। প্লাস এমসিকিউও কিন্তু প্র্যাকটিস করানো হবে। শুধু কনসেপচুয়াল ক্লাস দিলে কিন্তু হবে না, তার সঙ্গে এগুলোর সঙ্গে সঙ্গে যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে সেগুলো কিন্তু আমি করিয়ে দেব। ওকে। 3 নম্বরে দেখো বৈদিক সভ্যতা বা বৈদিক যুগ, এটিও করে দেব।
4 নম্বর দেখো বৌদ্ধ ধর্ম, বিভিন্ন যে ধর্মগুলো রয়েছে মানে বৈদিক সভ্যতার পরবর্তীকালে আমরা দেখব যে ভারতবর্ষে নতুন ধর্ম আসছে হিন্দুদের থেকে বা সনাতনীদের থেকে, সেটা হচ্ছে কী ধর্ম? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। সেই সঙ্গে আমরা পড়ব ষোড়শ মহাজনপদ, মানে বৈদিক সভ্যতার পরবর্তীকালে ভারতের টোটাল 16টা মহাজনপদের সৃষ্টি হবে। এরপরে দেখো মগধের উত্থান, সেই ষোড়শ মহাজনপদের মধ্যেই আমরা দেখব যে মগধের উত্থান হচ্ছে। ঠিক আছে, 16টা জনপদের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জনপদ বা সবথেকে শক্তিশালী জনপদ আমরা যদি বলতে পারি এই মগধের জনপদ। এই মগধের উত্থান হবে কার মাধ্যমে? হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসারের মাধ্যমে হবে। ঠিক আছে, বিন্দুসার কিন্তু বলছি না, বিন্দুসার হচ্ছে অশোকের বাবা, মৌর্য বংশের রাজা। আমি বললাম বিম্বিসার। বিম্বিসার কিন্তু হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করবেন এই মগধের মধ্যে। এরপরে কোন বংশ আসবে? এরপরে আসবে শিশুনাগ বংশ, তারপরে আসবে নন্দ বংশ। বোঝা গেল? তারপরে দেখো মৌর্য বংশ সবথেকে শক্তিশালী বংশ, তারপরে আসবে শুঙ্গ বংশ। ওকে, এবার যদি আমরা 2025কে দেখি, 2025কে যদি আমরা দেখি, মৌর্য বংশ থেকে কিন্তু পরীক্ষায় কন্টিনিউ এসেছে। মৌর্য বংশ থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কন্টিনিউ এসেছে। সারাদিনে যদি 3টা শিফটের পরীক্ষা হয়, 3 থেকে 4টা শিফটের পরীক্ষা হয়েছে। এই 3 থেকে 4টা শিফটের এমন এমন দিন এসেছে যে 2 থেকে 3টে শিফটেই মৌর্য বংশ থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দিয়েছে। তো মৌর্য বংশটা আমরা যদি দেখি, তোমরা যারা এক্সাম দিয়েছো, ঠিক আছে, বা তোমরা যারা পুরনো কোশ্চেন্স অ্যানালাইসিস করেছো, দেখবে যে মৌর্য বংশ থেকে কিন্তু রেগুলারলি মানে কোশ্চেন এসেছে। তো মৌর্য বংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো সাতবাহন বংশ, কুষাণ বংশ। এরপরে গুপ্ত বংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুপ্ত বংশ থেকে কিন্তু পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে গুপ্ত বংশ, মৌর্য বংশ। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাচীন ভারতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বংশ। এরপরে দেখো শশাঙ্ক রয়েছে, হর্ষবর্ধন। অ্যাকচুয়ালি হর্ষবর্ধন তো হয় না, এইখানে হচ্ছে থানেশ্বরের পুষ্যবতী বংশ হয়, কিন্তু শ্রেষ্ঠ রাজা যেহেতু থানেশ্বরের পুষ্যবতী বংশের হর্ষবর্ধনই, তাই তার নাম অনুসারেই বলা যায়। এরপরে দেখো পাল সাম্রাজ্য, সেন বংশ বা পাল বংশ। এরপরে দেখো দক্ষিণ ভারতের ইতিহাস। অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের ইতিহাস বলতে আমরা এখানে 3 থেকে 4টা বংশ বলবো, যেমন হচ্ছে চালুক্য বংশ থাকবে। কি বংশ? চালুক্য বংশ, চোল বংশ, পল্লব বংশ, রাষ্ট্রকূট বংশ। ঠিক আছে, এই যে বংশগুলো থাকলো, এগুলোকে অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের বংশ বলবো। আর দক্ষিণ ভারতের রাজ্য আমরা জানি যে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই যে রাজ্যগুলো, এগুলোকে বলা হয় দক্ষিণ ভারতের রাজ্য। তো এই রাজ্যগুলোর মধ্যে এই বংশগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। তো এগুলো আমরা বিস্তারিতভাবে কনসেপচুয়াল পড়ব। তো এটা হচ্ছে আমাদের মধ্যযুগ। যেটা এরপরে আমরা পড়বো সেটা হচ্ছে মধ্যযুগ বা মধ্য ভারত আমরা বলতে পারি, যেটাকে আমরা মেডিয়েভেল। অ্যাকচুয়ালি মধ্যযুগকে আমরা অন্ধকারময় যুগ বলবো। ঠিক আছে, মধ্যযুগকে আমরা কি বলতে পারি? অন্ধকারময় যুগ। দেখো মধ্যযুগে আমরা যদি দেখি, ভারতে মুসলিমদের আগমন হবে। মধ্যযুগে আমরা কি দেখব? ভারতে মুসলিমদের আগমন হবে, মুসলিমরা ভারতবর্ষে অ্যাটাক করবে। ঠিক আছে, তার মধ্যে আমরা সবথেকে যেটা গজনী সুলতান মোহাম্মদ টোটাল 17বার ভারত আক্রমণ করবেন। ঠিক আছে, এরপরে দেখব আমরা মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি ভারতের প্রথম দিল্লিতে সাম্রাজ্য স্থাপন করবেন, কিন্তু তিনি বেশি দিন দিল্লিতে সাম্রাজ্য স্থাপন করতে পারবেন না। কিন্তু তার জামাই কুতুবউদ্দিন আইবক, যেটা হচ্ছে আমাদের দিল্লির মধ্যে একটা বংশ তৈরি করবেন, যার নাম হচ্ছে দাস বংশ। এই দাস বংশ কিন্তু পরবর্তীকালে দেখব যে দাস বংশ বা সেটাকে বলা হচ্ছে সুলতানি বংশ, সুলতানি সাম্রাজ্য। এখানে টোটাল 5টা বংশ রাজত্ব করবে, যেটা 13 নম্বরের মধ্যে রয়েছে। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাসের মধ্যে। এরপরে দেখো সেই সময়ে যদি আমরা দেখব তুঘলক বংশের সময়ে, মানে দিল্লি সুলতানের মধ্যেই সাম্রাজ্যের মধ্যে তুঘলক বংশের সময় দেখব যে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য আর দক্ষিণ ভারতে বাহমনি সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হবে। একটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য 1336, আর একটা হচ্ছে 1347 বাহমনি বংশ। ঠিক আছে, এগুলো বংশ প্রতিষ্ঠিত হবে দক্ষিণ ভারতে। তারপরে আমরা দেখব যে দিল্লি সুলতানি বংশের শেষ যে সাম্রাজ্যটা, সেটার নাম হচ্ছে লোদি বংশ। এই লোদি বংশকে উচ্ছেদ করে, ঠিক আছে, মোগলরা ভারতের তাদের আধিপত্য বিস্তার করবে। সেই সময়ে দেখব আমরা দক্ষিণ ভারতে বা মহারাষ্ট্রের মধ্যে দেখব মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। ঔরঙ্গজেবের সময় শিবাজি করবে। সেই সময় সমসাময়িক দেখব শিখ, যেটা পাঞ্জাবে উত্থান ঘটবে। এরপরে সেই সময় বা আমরা যদি বলি দিল্লি সাম্রাজ্যের সময়ই সুফি এবং ভক্তি আন্দোলন কিন্তু দেখা দেবে।
মধ্য ভারতে আমরা কি দেখব, মুসলিমদের ক্ষেত্রে সুফি আন্দোলন এবং ভারতীয়দের ক্ষেত্রে বা হিন্দুদের ক্ষেত্রে ভক্তি আন্দোলন কিন্তু প্রচার হবে সেই সময়। ঠিক আছে, এরপরে দেখব যে এই যে মুঘলদের সময়েই ভারতের ইউরোপের শক্তির আগমন ঘটবে, মানে ইংরেজ, ফ্রান্স থেকে শুরু করে ওলন্দাজ, ডেনমার্ক, ফরাসিরা ভারতে আসবে এবং তাদের কি করবে, তারা ব্যবসা বাণিজ্য করার জন্য আসবে। কিন্তু পরবর্তীকালে দেখব যে ইংরেজরা কি করবে, যে ভারতে পরবর্তীকালে পলাশির যুদ্ধের পর সমগ্র ভারতবর্ষের মধ্যে কি করবে, তাদের আধিপত্য বিস্তার করবে। তো এই যে পলাশির যুদ্ধ, অ্যাকচুয়ালি পলাশির যুদ্ধ হয়েছিল আমাদের কত সালে, 1757 সালে। এই 1757 সাল থেকে আমরা যদি এখনকার যুগ পর্যন্ত ধরি, মানে ইংরেজ কাল প্লাস এখনকার বর্তমানে, এটাকে আমরা বলবো আধুনিক যুগ। আধুনিক যুগ বা আধুনিক কাল, আধুনিক যুগ বা আধুনিক কাল, এখন মডার্ন হিস্ট্রি এটাকে বলবো। ঠিক আছে, মানে 1757 সালের পলাশির যুদ্ধের পর থেকে। বোঝা গেল বা বোঝাতে পেরেছি? কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, আর কি বিষয় ভিডিও পেতে চাও সেটা তোমরা আমাকে কমেন্ট করবে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো চলো নেক্সট দেখো, এটা মেডিভেল যুগ বা মধ্যযুগ, ভারতে সংগঠিত বিভিন্ন বিদ্রোহ। ইংরেজদের সময় বিভিন্ন বিদ্রোহ হয়েছিল, সেটা আমরা পড়ব। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন ব্যক্তিবর্গ, ভারতের যে স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের সম্পর্কে আমরা পড়ব, যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তো এই যে বিভিন্ন আমাদের স্বাধীনতা সংগ্রামে যে বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে, ঠিক আছে, শহীদ রয়েছে যারা আমাদের দেশের জন্য অনেক কিছু কাজ করেছেন। ঠিক আছে, যেমন সুরেন্দ্রনাথ বসু বলতে পারি, রাজা রামমোহন রয় থেকে শুরু করে, মানে যারা ভারতের জন্য অনেক কিছু কাজ করে গেছেন। ঠিক আছে, তাদের সম্পর্কে আমরা জানবো এই 21 নম্বর অধ্যায়। 22 কী রয়েছে, জাতীয় কংগ্রেস। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। হিউম মানে অ্যালান অক্টাভিয়ান হিউম, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। মানে জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা A to Z জানবো। এরপর দেখো মহাত্মা গান্ধী সম্পর্কে জানবো, তারপর দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কেও জানবো। এরপর দেখো বিভিন্ন সংবাদপত্র, হিকির বেঙ্গল গেজেট, ভারতের প্রথম সংবাদপত্র 1780 মনে হয়। ঠিক আছে, হিকির বেঙ্গল গেজেট ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র, মাসিক ইংরেজি সংবাদপত্র। এরপরে সমাচার দর্পণ থেকে শুরু করে সব কিছু। বাংলার গভর্নর পড়ব, ভারতের গভর্নর জেনারেল সম্পর্কে জানবো। এরপর দেখো ভারতের ভাইসরয় এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, জমিদার সভা থেকে শুরু করে বিস্তারিতভাবে এগুলো আমরা কিন্তু জানবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মডার্ন যুগ বা আধুনিক যুগ। এটা গেল আমাদের ইতিহাসের সিলেবাস। ঠিক আছে, এই যে টোটাল 29টা পার্ট কিন্তু আমরা এই পরীক্ষা আসার আগেই আমরা এই সিলেবাসটা কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে, তো তোমাদের সহযোগিতা বা তোমরা যদি থাকো সবসময়ের জন্য আমাদের পাশে থাকো, তাহলে আমরা অবশ্যই সেটাকে তাড়াতাড়ি কমপ্লিট করার পর সেটা নিয়ে অ্যানালিসিস শুরু করব। ঠিক আছে, এরপর দেখো জিওগ্রাফি সিলেবাস সম্পর্কে আমি বলছি, যেটা নিউ সিলেবাস আমাদের। ঠিক আছে, নিউ সিলেবাস। ওকে, নিউ সিলেবাস সম্পর্কে আলোচনা করি জিওগ্রাফির। দেখো জিওগ্রাফিতে তোমাদের কী কী থাকতেছে, কী কী আমরা পড়ব। দেখো ভারতের ভৌগোলিক পরিচিতি, ইন্ট্রোডাকশনস অফ ইন্ডিয়া, ভারতবর্ষ যে আমাদের রয়েছে, ভারতবর্ষে কোথায় কী রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, নেক্সট দেখো ভারতের প্রতিবেশী দেশ। শুধু ভারত সম্পর্কে জানলে হবে না, ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে টোটাল 7-8টা, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ইন্ডিয়ান নেইবারিং কান্ট্রি, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ঠিক আছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সবগুলো সম্পর্কে জানবো। চীন সম্পর্কে জানবো, তো তাদের বিস্তারিত বিবরণ আমরা পড়বো, কনসেপচুয়াল পড়বো। এরপর দেখো ভারতের ভূপ্রকৃতি। অ্যাকচুয়ালি ভারতের যদি আমরা ভূপ্রকৃতি দেখতে যাই, ভারতের ভূপ্রকৃতিকে আমরা মোট 7টি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল, তারপর হচ্ছে আমাদের মরুভূমি অঞ্চল, তারপর আমাদের দক্ষিণ ভারতের মালভূমি বা দাক্ষিণাত্যের মালভূমি, মধ্য ভারতের উচ্চভূমি, উপকূলীয় অঞ্চল, বা তারপর হচ্ছে আমাদের দ্বীপপুঞ্জ। তো এগুলো আমাদের সম্পর্কে রয়েছে, যেমন পাহাড়, পর্বত, সমভূমি, মরুভূমি, সমুদ্র, উপকূলবর্তী অঞ্চল, দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের নদ নদী। ভারতের নদ নদীর মধ্যে হচ্ছে রিভার্স অফ ইন্ডিয়া, উপদ্বীপের নদী, এগুলো সম্পর্কে পড়বো। ভারতের নদ নদী বলতে আমরা শুধু হিমালয়ান রিভারকে বুঝতে পারছি না। হিমালয়ান রিভার যেগুলো আছে আমাদের, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু,
ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে উপদ্বীপের নদী বলতে আমরা যদি মহানদী বলি, গোদাবরী বলি, কৃষ্ণা, কাবেরী, এছাড়াও রয়েছে আমাদের নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, ঠিক আছে। এছাড়াও উপকূলবর্তী নদী রয়েছে, পেন্নার রয়েছে, ঋষিকুলার রয়েছে, তার অন্তর্বর্তী নদী রয়েছে আমাদের লুনি, ঠিক আছে। এই যে নদীগুলো রয়েছে এবং নদী তীরবর্তী যে শহরগুলো রয়েছে, যেমন গঙ্গা নদীর তীরে কী কী শহর রয়েছে, যমুনা নদীর তীরে কী কী শহর রয়েছে, ঠিক আছে। এই যে নদী তীরবর্তী শহরগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে জানবো, কনসেপচুয়াল। তার জন্য তোমাকে ধৈর্য সহকারে তোমাকে ক্লাসগুলো দেখতে হবে, পড়তে হবে কিন্তু, ঠিক আছে। এসএসসি জিডির জন্য আমি তো তোমাদের এ টু জেড কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। এসএসসি জিডির ক্ষেত্রে ফুল ডিটেলসে বলা রয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখবে যে তোমাদের যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 18 থেকে 23 বছর তাদের বয়স রয়েছে, যারা ওবিসি রয়েছে তাদের 18 থেকে 23 প্লাস হচ্ছে 3 বছর বয়সের ছাড় রয়েছে, যারা এসসি এসটি রয়েছে, তাই না, 18 থেকে কত রয়েছে, 18 থেকে 23 প্লাস যদি আমরা দিই 5, তার মানে 28 বছর বয়স পর্যন্ত তোমরা এসএসসি জিডিতে বসতে পারো। তো এসএসসি জিডিতে বা কেন্দ্রীয় সরকারের যে এসএসসি জিডি রয়েছে সেখানে টোটাল 8টা কেন্দ্রীয় বাহিনীতে কিন্তু তোমাদের নিয়োগ হয়, ঠিক আছে। তো এটা সুবর্ণ সুযোগ, তোমরা কেউ এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করবে না। তোমাদের এই যে 8টা কেন্দ্রীয় জব রয়েছে, ঠিক আছে, এসএসসি জিডির, তোমরা শুধু করে যাও, তোমাদের সঙ্গে আমরা রয়েছি। বাংলা ডিফেন্স একাডেমি তোমাদের পাশে সবসময় থাকবে, ঠিক আছে। তোমাদের যেটা দরকার হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা সেটা পূরণ করার চেষ্টা করব, ঠিক আছে। তারপরে দেখো ভারতের হ্রদসমূহ, মেজর লেকস, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়বো বা জানবো। ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ, বুঝতে পারলে, বাঁধ সম্পর্কে জানবো। ভারতের জলবায়ু, ইন্ডিয়ার যে ক্লাইমেটস রয়েছে, ভারতের জলবায়ু, মৌসুমী জলবায়ুর দেশ ভারত, আমরা সকলেই জানি, তো সেটা সম্পর্কে আমরা জানবো। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ, এখানে কোথায় কী ধরনের উদ্ভিদ জন্মগ্রহণ করে সেই সম্পর্কেও আমরা কিন্তু বিস্তারিতভাবে পড়বো ক্লাসে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করবে, ঠিক আছে, ক্লাসগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এরপরে দেখো ভারতের মৃত্তিকা, এরপরে কি রয়েছে, ভারতের কৃষি, ভারতের খনিজ সম্পদ রয়েছে। এরপরে দেখো ভারতের জনগণনা রয়েছে, সেন্সাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে সেন্সাস থেকে। আর আমি 2011 সালের সেন্সাস আমি কিন্তু করিয়েছি, প্লাস সেন্সাস সম্পর্কে কিন্তু আমার একটা ফুল ভিডিও রয়েছে সেন্সাস সম্পর্কে, ঠিক আছে। অবশ্যই তোমরা সেই সেন্সাস সম্পর্কে ফুল ভিডিওটি দেখবে। এখনও পর্যন্ত কিন্তু আমাদের 2011 সালের পর কিন্তু এখনও সেন্সাস হয়নি, জনগণনা কিন্তু এখনও হয়নি। তাই যে আমি 2011 সালের সেন্সাসের ভিডিওটা দিয়েছি, তোমরা অবশ্যই পারলে নোট ডাউন করে নিবে। আমি ফুল ডিটেলসে তোমাদের করিয়েছি, প্লাস সেন্সাস সম্পর্কে আরেকটি ভিডিও দিয়েছি, সেটাতে শুধু গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে যেটা পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু তোমাদের দিয়েছি। তো প্রথমে ফুল ভিডিওটা দেখবে, তারপর এমসিকিউটা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা অলরেডি আমাদের বাংলা ডিফেন্স একাডেমিতে কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। বা আমি কিন্তু নতুন করে আবার দিব, যদি সেন্সাস হয় সেরকম করে আবার কিন্তু আমি দেব। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের সঙ্গে আছি সবসময়ের জন্য। ভারতের পরিবহন ব্যবস্থা, ট্রান্সপোর্টেশনস, এটা গেলো আমাদের ভারতবর্ষ সম্পর্কে। এবার পৃথিবীর ভূগোল সম্পর্কেও আমাদের কিন্তু পড়তে হবে, জানতে হবে, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ঠিক আছে, বা পৃথিবীর ভূগোল। দেখো পৃথিবীর ভূগোল যেটা আমরা পড়বো প্রথমে হচ্ছে সৌরজগৎ, সোলার সিস্টেম। সৌরজগৎ সম্পর্কে তোমরা সকলে জানো, আমাদের মহাকাশ সম্পর্কে। বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার সম্পর্কে আমরা জানবো। বিভিন্ন দেশের নদ নদী সম্পর্কে আমরা জানবো, এবং বিভিন্ন দেশের পাহাড়, পর্বত এবং হ্রদসমূহ সম্পর্কে আমরা জানবো এই ভিডিওতে, 4 নম্বর ভিডিওতে। 5 নম্বর ভিডিওতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্লাস ভূমিকম্প সম্পর্কে জানবো। আর 6 নম্বরে দেখবো বিভিন্ন মহাদেশ এবং মহাসাগর সম্পর্কে আমরা জানবো। তো এই হচ্ছে আমাদের ভূগোল সিলেবাস, ঠিক আছে। তো সিলেবাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, এবং নতুন বন্ধুবান্ধবদের তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবে।